আজকে ব্যারিস্টার সুমনের ভাই সে দেখাই দিচ্ছে সারা বাংলাদেশে। হুট করে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে ইউটিউব তো তোমাকে নিয়ে ছবি আপলোড দিচ্ছে, ডিভোর্স হইতেছে না, ডিভোর্সের আগের কি নিয়ে কি এগুলো নিয়ে ভিডিও বানানো, পাশের বাসার কি হয়েছে না এটা নিয়ে ভিডিও বানানো। ফেনি হচ্ছে একটা পাওয়ার। আমি টাকা দেখে বলছি, গাড়ি বাড়ি টাকা পয়সার কিসের লোভ দিবেন, আমার তো এই লোভ নাই। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং তরুণদের কাছে আইডল। তিনি বলতে গেলে তিনি হচ্ছেন তৌহিদ আফ্রিদি। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আমি পরিচয় দিতে গিয়ে মাথায় আসলো আপনি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, সাথে কিন্তু আরো অনেক পরিচয় আছে। আচ্ছা, সবকিছুর মধ্যেও যদি বলি অনেস্টলি, কোন পরিচয়টা দিতে নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কোনটা বলবেন? আসলে বাবার পরিচয়টা দিতে খুব ভালো লাগে। বাবার পরিচয়? আপনার নিজেই তো একটা আলাদা পরিচয় আছে। আসলে প্রত্যেকটা সন্তানই তার বাবার পরিচয়তে পরিচিত হয়। তা আমি মনে করি আমার পরিচয় আমার বাবার পরিচয় হলে ভালো। একজন একটা বাবার পরিচয়টা সবচেয়ে বড় শক্তি। তো এই শক্তি নিয়ে আগালে কি সমস্যা? অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে 1 মাস। সে যে কোনো শ্রেণীতেই থাকুক না কেন, সে বাবার পরিচয়টা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। সম্প্রতি ইউটিউবের অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। প্রথম কথা, অনুভূতি জানতে চাই, প্রত্যাশিত ছিল কিনা বা কেমন লেগেছে সেই সময়টা? ইউটিউবের অফিসিয়াল পেজ থেকে যখন আমার পোস্টটা হয় তখন আমি আসলে জানতাম না, সকাল 5টায়। আচ্ছা, হুট করে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে ইউটিউব তো তোমাকে নিয়ে ছবি আপলোড দিচ্ছে। তো আমি আসলে বিশ্বাস করিনি, কারণ আজকে 13টা বছর এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করে যাচ্ছি কন্টিনিউয়াস। সো হুট করে দেখে এই পোস্টটা আসলো আমাকে নিয়ে। ইউটিউবের যে এশিয়ার যে এটা আমি এত বছর জানতাম না, আজকে আমি সময় টিভির মাধ্যমে জানাই বাংলাদেশে ইউটিউবের পাশে একটা বিডি লেখা আছে। আচ্ছা, তো এই বিডি হওয়ার পিছনে যে আমারও কিছু কন্ট্রিবিউট ছিল সেটা আমি জানতাম না। এশিয়ার যে ইউটিউবের হেড, উনি একটা ইন্টারভিউতে আমার নাম নিয়েছে। আচ্ছা আচ্ছা। সো এইটা আমি আজকে 4 বছর পর জানতে পারলাম। অ্যান্ড হুট করে যখন আমি ইউটিউব আমাকে নিয়ে যে স্টাডি করতেছে বা অ্যানালাইসিস করে ওরা আপলোড দিচ্ছে, আমি খুব ইন্টারন্যাশনালি ওদের প্ল্যাটফর্মে বিভিন্ন ক্রিয়েটার, ওয়ার্ল্ডের সব ক্রিয়েটাররা ওখানে আছে। সো ওখানের ভিতরে যে আমার নামটা, আমার ছবিটা থাকবে, এটা আমার জন্য এবং আমার দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, নিজেই বলছিলেন যে 13 বছর আগে আপনি ইউটিউবে যাত্রা শুরু করেছেন। তো 13 বছর আগে আপনার কাছে কি মনে হয়েছিল যে আপনি এত জনপ্রিয় হয়ে যাবেন বাংলাদেশে? আসলে কাজ কিন্তু কখনো জনপ্রিয়তার জন্য করিনি, কাজ করেছি ভালোবাসার জন্য, নিজের জন্য, মানুষকে এন্টারটেইন করার জন্য, সেটার জন্য করেছি। জনপ্রিয়তা তখনই দেয় আল্লাহ যখন আপনার অহংকার না থাকে। তো আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের যাতে অহংকার না হয়। জনপ্রিয়তা আল্লাহ আপনাকে, এটা একটা গিফট ফ্রম আল্লাহ। সো এটা এমনি চলে আসবে যদি আপনি ভালো কাজ করতে থাকেন। এখন কিন্তু আপনাকে ইউটিউবে, ফেসবুকে আগের মতো অ্যাক্টিভ দেখা যাচ্ছে না, ব্লগিং হচ্ছে না তেমন একটা। দর্শকদেরকে মিস করছেন না, বা দর্শককে আপনারা মিস করছেন আপনাকে? না, এর জন্যই তো ব্যাক টু ব্যাক আমি বলেছি 3 থেকে 4 মাস বা 6 মাসের মধ্যে আমি 10 মিলিয়ন সাবস্ক্রাইবারে পাড়া দেবো ইনশাআল্লাহ। ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, আমার কন্টিনিউয়াস ভিডিও আমি স্টার্ট করছি। আর অবশ্যই মিস তো করবোই, কারণ 6 মাস তো আমি হসপিটালেই ছিলাম। তারপর ডাক্তার 3 মাস বেড রেস্ট দিল, আর তারপরই তো আসলে ইলেকশন হলো আমাদের। তো সব কিছু নিয়ে আসলে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো এই কারণে আসলে আমি পুরো একটা বছরই আমার গায়েব ছিলাম। আমি এই 1 বছরের মাত্র 3টা ভিডিও আপলোড দিয়েছি, বাকি আর দিতে পারলাম না। এখন শরীরে কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ, আমার যারা ভালোবাসার মানুষরা আছে, আমার মারা, আমার বাবারা যারা দেখছে, তাদের দোয়া এখন অনেকটা ভালো। শুরুর দিকে যখন আপনারা ইউটিউবিং করেছিলেন, সালমান মুক্তাদির, সৌমিন, সৌভিক বা আপনি, তখন কিন্তু এক ধরনের পরিবেশ ছিল। এখন কিন্তু বাংলাদেশে এই পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। আপনাকে যদি আমি তফাৎ করতে বলি, তখন আর এখন, কি বলবেন? তখনের পরিবেশটা খুব সুন্দর ছিল, খুবই মজার ছিল। যে আমাদের সিনিয়ররা যারা আছে, আমাদের বড় ভাইরা যখন ভিডিও আপলোড দিত, আমরা বসে থাকতাম কখন আসবে। তখন এই ইউটিউবের একটা ক্রেজি অন্যরকম ছিল। বাট এখন আসলে অশ্লীলতাটা একটু বেশি বেড়ে যাচ্ছে, কারণ আজকাল বাচ্চাদের হাতে দেখবেন আপনারা আইপ্যাড থাকে, ফোন থাকে। তো ওরা ইউটিউব বা ফেসবুকে কিন্তু বাবা মার ফোনে কিন্তু এটা স্ক্রোল করতে থাকে বা ভিডিওগুলো দেখতে সেখান থেকে কী শিখতেছে। একদিকে ভালো, অবশ্যই ভালো, আমি এটা বলবো যে খারাপ না যে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের আসতেছে। এটা আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে। টেলিভিশন চ্যানেলে কিন্তু একটা নিয়ম নীতিমালা আছে, বাট এই ইউটিউব বা ফেসবুকে কিন্তু এই নিয়ম নীতিমালা নেই। আমরা যখন যেটাই কথা বলে ফেলতেছি, ওইটাই আপলোড দিয়ে ফেলতেছি। কারোর ক্ষতি হচ্ছে, কারোর লস হয়ে যাচ্ছে, যে কোনো কিছু আমরা চাইলেই ফেক নিউজ আমরা ছড়াই দিচ্ছি। সো এই যে এগুলো যে তৈরি হচ্ছে, এগুলো একসময় ছিল না।
তো এখন আস্তে আস্তে ওই ভালগার জিনিসটাও আসতেছে, তো এই জায়গাটা একটু খারাপ তো অবশ্যই লাগবে যে সে আগের মতো সেই একটা ইউটিউবার একটা যেই আমাদের আসিফ ভাই বলেন, সালমান ভাই বলেন, আমরা যারা ছিলাম সেই জিনিসটা এখন আর আগের মতো আর নাই। ওটা বাদেও আমার কাছে মনে হয় যেন একটা কাদা ছোড়াছুড়ি একটা ব্যাপার আছে। দেখবেন যে আপনি অবশ্যই খেয়াল করেছেন বিষয়গুলো, যে বিভিন্ন ইস্যু ভিত্তিক কন্টেন্ট বানানো হয়। যেমন আমি রিসেন্টলি দেখছিলাম যে সামহাও যে কোনো একজনের ডিভোর্স হয়েছে, দুপক্ষ কন্টেন্ট বানাচ্ছে, অর্থাৎ যে যাকে ডিভোর্স দিয়েছে তাদের হাজব্যান্ড ওয়াইফ, সে একটা প্রশ্ন কিছু অভিযোগ দিচ্ছে, তার পাল্টা রিপ্লাই দিয়ে সেই পক্ষ থেকে আবার রিপ্লাই দিচ্ছে, এই করে করে 5টা 10টা কন্টেন্ট বানানো হচ্ছে। আসলে এটা কি কন্টেন্ট বানানোর ইস্যু? অনেকে গিয়ে কমেন্টস করছে যে যতদিন ডিভোর্স অর্থাৎ তালাকের টাকা উঠবে না ততদিন পর্যন্ত এইসব কন্টেন্ট বানানো চলবে। আসলে কি এটা প্রকাশ করা উচিত? আমি একটা দর্শকদেরকে আজকে জেনুইন সত্যি কথা বলি, আগে মানুষ পিস্তল নিয়ে যখন ঘুরতো তখন বলতো এই যে সন্ত্রাসী যাচ্ছে, বাট আজকাল কিন্তু পিস্তল লাগে না। আপনার ফোনে, আপনার যদি পকেটে ফোন থাকে আর আপনার যদি ফলোয়ার থাকে তাহলে অনেক কিছু। মানুষের ভিতরে যখন ফলোয়ারটা ঢুকে বা এই যে সাবস্ক্রাইবারের যে একটা পাওয়ার তাদের মধ্যে ঢুকে, এটাকে খুব মিসইউজ করে। দেখেন কিছু হলেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছি, কাউকে থ্রেট দিচ্ছি, সব সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হচ্ছে, কারণ মানুষের সম্মানের, আত্মসম্মানের ভয় আছে কিন্তু, যে আমার সম্মান আছে, সম্মান নিয়ে যদি কেউ খেলা করে। তো এখন পিস্তল বলতেই সোশ্যাল মিডিয়া, আর এইটাকে ব্যবহার করে যদি কেউ যদি এরকম কাজ করে, আমিও দেখি প্রায় যে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট দেখাচ্ছে, 10টা ভিডিও 20টা ভিডিও, দিন শেষে কিন্তু দর্শকদেরকে বোকা বানাচ্ছে এবং তারাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো এই জিনিসটা থেকে আমরা একটা অ্যাওয়ার্ড থাকা উচিত। এবং আমার মনে হয় যে যেহেতু আমাদের এখানে কোনো ইউটিউব বা ফেসবুকের অফিস নাই, সরকারের উচিত যে এই জিনিসটার দিকে একটু ভালো করে নোটিস করা। কারণ এই যে ডিভোর্স হইতেছে না, মানে ডিভোর্সের আগের কি নিয়ে কি এগুলো নিয়ে ভিডিও বানানো, বাসায় পাশের বাসার কি হয়েছে না এটা নিয়ে ভিডিও বানানো, মানে এইসব ভিডিও বানায় আসলে আমরা সমাজকে কি দিচ্ছি? আমি আমার নিজের ক্ষেত্রে বলবো, আমিও এমন কিছু ভিডিও বানাইছি যেটা আসলে সমাজের জন্য না, বাট আমার ভিডিওর মধ্যে যদি আমি এন্টারটেনও রাখি, মানুষকে খুশি রাখতে পারি, কিছু শিক্ষামূলক জিনিস রাখতে পারি, কিছু মজা রাখতে পারি, কিছু ইমোশন রাখতে পারি, সব মিলে একটা কন্টেন্ট। আপনি হয়তো জানবেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কাজ করি, তাদের ব্যাপারে একটা অভিযোগ আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের, যে তারা রোস্ট করছে কিন্তু তারা গালাগালি দিয়ে আমাদেরকে বলছে আমরা অশ্লীল। রোস্টিংকে আমি সাপোর্ট করি, কারণ রোস্টিংয়ের কারণে দেখবেন অনেক অশ্লীল কন্টেন্ট কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু যারা গালাগালি দিয়ে রোস্টিং করে তাদেরকে কখনো সাপোর্ট করে না। কারণ রোস্টিং যদি হয়, মনে করেন রোস্টিং হচ্ছে একটা পুলিশ, আপনি ভাবেন যে ইউটিউব বা ফেসবুকের একটা পুলিশ, যে আপনার কোনো খারাপ কিছু দেখলে সে আপনাকে নিয়ে সমালোচনা করবে, সমালোচনা অধিকার তো সবারই আছে। তো ওই সমালোচনার ভয় যদি সেই মানুষটা নেগেটিভ খারাপ কাজটা যেটা করতে সেটা যদি না করে, দ্যাট ইজ ভেরি গুড। বাট যদি নিজে একটা মানুষকে গালি দিয়ে তাকে ছোট করে তার পরিবারকে নিয়ে কথা বলে যদি আপনি মনে করেন যে এইটা একটা রোস্টিং, তাহলে না, তার মতো বোকা মানুষ আরেকটা নেই। আর এটাকে কোনোদিন রোস্টিং বলেন, এটাকে জঘন্য কাজ বলে, আর এটা একটা শাস্তিতে আনা উচিত। আচ্ছা ঠিক আছে, আমরা শাস্তির দিকে না গিয়ে আবার একটু ফেনীর দিকে চলে যাই। রিসেন্টলি ফেনী গিয়েছিলেন, আমি দেখলাম যে অনেক মানুষ এবং নামতেই পারেননি, অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছিলাম। না, ফেনী বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমার মোটামুটি যাওয়া হচ্ছে এবং যাবো আরও। ফেনীর আমি কখনো ভাবতে পারিনি যে ফেনীতে এরকম একটা ফ্যান বেজ আছে। আমি সবসময় চিটং বা কক্সবাজার গেলে ফেনীর উপর থেকে যাই, আসলে ফেনীটা কই এটা আমি জানতাম না। আচ্ছা, বাট ফেনী যে কোথায় সেটা ফেনীর মানুষ আমাকে বুঝিয়ে দিছে। ফেনী হচ্ছে একটা পাওয়ার, আমি বলবো ফেনী পাওয়ার ইজ, আপনি ফেনীর মানুষ কি এটা ফেনী দেখা যায়। ফেনীর মানুষ যখন রাগ হয় তখন অনেক রাগে, ফেনীর মানুষ যখন কিছু দেয় তখন অনেক দেয়, ফেনীর মানুষ যখন ভালোবাসা দেয় তখন ভরপুর ভালোবাসা দেয়। এর জন্য আমি মনে করি আমাদের যদি আমরা মানে কথা আমরা বিভিন্ন মানুষ আছে না জেলায় জেলায় ঘুরি, আপনাদের উচিত একবার ফেনীতে ঘুরে আসা। খুবই সুন্দর, ছোট্ট একটা, মানে ছোট বলবো না, শহরটা ছোট বাট ফেনীটা তো অনেক বড়। বাট একটাবার ফেনীতে ঘুরে আসেন, ওখানের পাওয়ারটা দেখে আসেন, ফেনী মানুষের যে কি পাওয়ার, সেই পাওয়ারটা আপনি দেখে আসেন। সেক্ষেত্রে আমার একটু জেলাস হচ্ছে, আমার মানে ছোট থেকে বড় হওয়া নোয়াখালীতে, তাহলে নোয়াখালীতে গিয়ে কি আপনি এত ভালোবাসা পাননি? আমার না এটা না, নোয়াখালীতে আসলে গিয়েছিলাম 2017 বা 18, হ্যাঁ একটু ছোট ছিল, তো আরো 5-6 বছর আগে। এখন আমি নোয়াখালীতে আবার যাব। কবে? আমি রিসেন্টলি যাব। আমি একটু দেখবো যে ওখানে মানুষকে আমাকে মনে রাখছে কিনা, আমার ভাই বোনরা কি ওখানে আছে যারা আমাকে এত বছর সাপোর্ট করছে, তারা কি মনে রাখছে কিনা সেটা দেখতে যাব। বাট নোয়াখালী আমার অলওয়েজ, বরিশাল নোয়াখালী একটা সবসময় একটা বন্ধুত্ব বা একটা ঝগড়া লেগে থাকে। সো নোয়াখালীর সাথে আমার আলাদা রিলেশন, আমার আশেপাশে সবই নোয়াখালী। সো আমি নোয়াখালী মানুষদের কেন জানি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এই যে আপনি দেখেন আমার কত কাছের মানুষ, নোয়াখালীর মানুষটা সবচেয়ে বেশি কাছের। অনেক মানুষ বলে বরিশাল আর নোয়াখালীর বলে একটা দ্বন্দ্ব থাকে, বাট এটা হচ্ছে ভুল। আমার ম্যাক্সিমাম 80% ফ্রেন্ডরাই হচ্ছে নোয়াখালী।
আর নোয়াখালীর মানুষদের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এরা হচ্ছে জেনুইন ব্যবসায়ী। বাংলাদেশের টপ যদি বিজনেসম্যানরা দেখেন একজন 10 জন ধনীর মধ্যে সব নোয়াখালীর নামই ম্যাক্সিমাম। হ্যাঁ, ব্যবসায়ী বেশি থাকে। তবে আমি একটু বলতে চাই যে আমার মাধ্যমে যেহেতু বললেন নোয়াখালী আর বরিশালের সেতু বন্ধন মনে হয় আমি এই কারণে, কারণ দাদা বাড়ি হচ্ছে বরিশালে, কিন্তু আমার ছোট থেকে জন্ম বড় হয় স্কুল কলেজ নোয়াখালীতে, এবং আমি নোয়াখালীও বলি নিজেকে বরিশালও বলি, দুই অঞ্চলের দাবি।